আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জুলাই থেকে শুরু বড় আকারের টিকা কার্যক্রম, নতুন ঘর পাচ্ছে আরো 1 লাখ পরিবার। করোনায় একদিনে প্রাণ গেল 63 জনের, সংক্রমণ হার কিছু কমলেও শনাক্ত প্রায় 4000। অভিজাত ক্লাবে মদ জুয়া নিয়ে সংসদে উত্তাপ, লাইসেন্স দেনে একে অপরকে দোষারোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জুলাই থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি বলেছেন, টিকা উৎপাদনকারী দেশগুলোর সরবরাহের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। তবে বিশ্বের যেখানে টিকা উৎপাদন হচ্ছে সেখানে যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে ডিসেম্বরের মধ্যে আরও 1 লাখ ভূমিহীন পরিবারকে ঘর দেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নিজস্ব ঠিকানা পেতে যাচ্ছে সারা দেশের 53,340টি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে নিজস্ব নতুন ঠিকানায় ঠাঁই নিয়েছেন প্রায় 70,000 ঠিকানাহীন পরিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের এই স্বপ্নযাত্রার বিস্তারিত তুলে ধরেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। আগামী রোববার 2% জমি ও ঘরের মালিকানা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঢাকা শহরে যেরকম মেট্রো রেল হচ্ছে, আমাদের গ্রাম পর্যায়ে যারা ভূমিহীন নিঃস্ব পরিবার আছে তাদেরকেও কিন্তু সমানভাবে টেনে তোলা হচ্ছে। এই জন্য এটা আমরা মনে করি যে এটা একটি অসাধারণ কাজ। আরেকটা জিনিস দেখেন, যাদের কোনো ঠিকানা ছিল না তার কিন্তু একটা স্থায়ী ঠিকানা হয়েছে। মহামারী করোনা সংক্রমণ রোধে 14,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ রেখেছে সরকার। মুখ্য সচিব জানান, টিকার জন্য যোগাযোগ চলছে সব উৎপাদনকারী দেশের সঙ্গে। সেলার্স মার্কেট হয়ে গেছে এবং কিছু বললেই সবাই গোসা করে বসে থাকে, সেই জন্য আমরা বলতে পারছি না। আমরা কিন্তু ডেইলি অন্ততপক্ষে এক একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশে প্রডিউস করার চেষ্টা করছি। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। এছাড়া দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা কিন্তু ইটস এ সেলার্স মার্কেট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমরা করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে, যা 2 মাসের মধ্যে একদিন সর্বোচ্চ। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 20 জন ও রাজশাহী বিভাগে 13। নতুন শনাক্ত হয়েছে 3,840। দৈনিক সংক্রমণ হার কমে 15.44%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়েই চলেছে সীমান্তবর্তী এলাকা ও আশপাশের জেলায়। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় একদিনে মারা গেছে 63 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 13,345। 528টি ল্যাবে 24,871টি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত 3,840। সুস্থ হয়েছে আরও 2,714 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে 15.44%। মৃত্যুহার 1.59 ও সুস্থতার হার 92.32%। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 20 জন, রাজশাহী বিভাগে 13, চট্টগ্রাম বিভাগে 11 ও ঢাকা বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 62,67,657। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 10 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 7 জন সহ এই বিভাগে মারা গেছেন 16 জন। নোয়াখালীতে মারা গেছে 2 জন। সীমান্ত জেলাগুলোতেও বিধি নিষেধ ও লকডাউন চলছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছে 10 জন। এদের মধ্যে 7 জন রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় 3 জন। এ নিয়ে চলতি মাসের গত 17 দিনে মারা গেছেন 171 জন। এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনায় 24 ঘন্টায় করোনায় 5 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এ জেলায় সংক্রমণের হার 3.3%। যশোরে মারা গেছেন 4 জন, নতুন শনাক্ত 203, শনাক্তের হার 42%। চুয়াডাঙ্গায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে শনাক্তের হার গতকাল 57.14 থেকে কমে দাঁড়িয়েছে 46.09%। কুষ্টিয়ায় করোনায় মারা গেছেন 1 জন, শনাক্তের হার 28%। মেহেরপুরে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে শনাক্তের হার 36.97%। সদরে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। নোয়াখালীতে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার শতকরা 25.70%। নাটোরে সংক্রমণের হার 51.50%। দ্বিতীয় দফা লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। রত্নজামান, একুশে টেলিভিশন। অভিজাত ক্লাবগুলোতে মদ ও জুয়া নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। অনির্ধারিত আলোচনায় সরকারি ও বিরোধী দলের বেশ কজন সদস্য ক্লাব সংস্কৃতি বন্ধের দাবি জানান। মদের লাইসেন্স দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করেন আওয়ামী লীগ ও বিএনপির এমপিরা। আরও জানাচ্ছেন মানিক শিকদার। সে ডিজে পার্টিগুলোতে কি হয়, সেখানে স্পিকার নেশা খাওয়া হয়, সেখানে মদ খাওয়া হয়, ডান্স হয়। সংসদে অনির্ধারিত এই আলোচনার সূত্রপাত ঘটান জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এগুলি বড় লোকরা যা করে কোনো রকম বিচার নাই। গ্রামে গঞ্জে একটু মদ খাইলে সেটা পুলিশ অ্যারেস্ট করে। পরে এই আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এমপিরা। ক্লাবে মদ জুয়া বন্ধের দাবি জানান তারা। মদের লাইসেন্স দেয়া নিয়ে একে অপরকে দোষারোপ করেন তারা। হিজবুল বাহার জাহাজে যাইয়া জিয়াউর রহমান সেই ড্যান্স উপভোগ করছে, আর এদেশে ইয়ং জেনারেশনকে নষ্ট করার পথ বেড়ে দিতে। 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? একজন মানুষকে একজন ক্লাবের থাকলে সেই ক্লাবের থেকে একজন ডাক্তার একটা সার্টিফিকেট দেয় যে ওনার জীবন রক্ষার জন্য মদের প্রয়োজন। এই আলোচনায় কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। মুসলমানদেরকে নিষিদ্ধ করা আছে, এটা কোথায় লেখা আছে যে কোনো মুসলমান খাইতে পারবে না? ওই লাইসেন্সে কথাটা বললেই হইল। এদিকে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ নিজেকে বিরোধী দলের নেতা দাবি করেন। প্রতিবাদ জানাতে থাকেন জাতীয় পার্টির সদস্যরা। পরে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা তার বক্তব্যে এক্সপান্স দাবি জানালে হারুনুর রশিদের বক্তব্য এক্সপান্স করার আশ্বাস দেন স্পিকার। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমি এক্সপান্স করে দেব। জি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক। সচিবালয়ে কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল। বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাদের ধ্বংসাত্মক রাজনীতি সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিন দিন। মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র, প্রতিহিংসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেরাইদ এলাকায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রথম যেটা সেটা হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। আপনারা জানেন যে তার পরিবার আপনার আবেদন করেছিল সরকারের কাছে যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। দর্শক, নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
কাজ হারানো শ্রমিকদের 1/4 সরকারি সহায়তা পেয়েছে, সামাজিক সুরক্ষায় ব্যয় পরিকল্পনা কম বলছে সিপিডি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের সুস্পষ্ট রোডম্যাপের উপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু না হলে এবং এই সমস্যা দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণ সহ গোটা অঞ্চলের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূতকে জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। মানব পাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বেঞ্চে আদেশ দেন। হাইকোর্টের রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছিলেন তার বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনের মনোনয়নপত্রের প্রস্তাবক সাদত হোসেন। এছাড়া নির্বাচনের তফসিল স্থগিত হয়ে ওই আসনের বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবুল খায়ের ভূঁইয়ার আবেদনের উপর নো বর্ডার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই আসনে 21 জন নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। যদি ফৌজদারি আদালত কর্তৃক তার যদি এই দণ্ডটা স্থগিত করা না হয় তাহলে এই 66-এর বারটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে জিডিপির 3.11% বরাদ্দের কথা বলা হলেও প্রকৃত ব্যয় পরিকল্পনা আরও কম বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে সরকারি কর্মকর্তাদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকির মতো বিষয়গুলো বাদ দিলে এখানে প্রকৃত বরাদ্দ দাঁড়াবে 1.9%। করোনা বিভিন্ন সময়ে কাজ হারানো 62% শ্রমিকের মধ্যে মাত্র 1/4 সরকারি সহায়তা পেয়েছে বলেও বলছে সিপিডি। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে দেয়া বরাদ্দের উপর আলোচনা করতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও অক্সফামের যৌথ আয়োজন। মূল প্রতিবেদনে বলা হয় সামাজিক নিরাপত্তা খাতে সরকারি কর্মচারীদের অবসর ভাতা, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকি যোগ হওয়ায় প্রকৃত গরিব, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্ররা যথেষ্ট বরাদ্দ পাননি। আমরা যদি এই তিনটিকে বাদ দেই তাহলে আগামী অর্থ বছরে হয়ে যাচ্ছে হলো 66,000 কোটি টাকা, কিন্তু জিডিপির অনুপাতে এটা 1.9% নেমে আসছে। নির্ধারিত আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, রাজনীতিক ও শিক্ষকরাও। আমরা যখন বাজেটগুলি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের সাথে সত্যিকার অর্থে ডায়ালগ করছি না। 20% মানুষের জন্য পলিসি থাকে একরকম উইথ একটা আউটকাম, 40% মানুষের জন্য পলিসি কিন্তু একই বরাদ্দ যদি দেন আউটকাম উইল বি ডিফারেন্ট। তবে প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের জন্য নেওয়া কিছু উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন কেউ কেউ। আবার কারো দাবি বাজেট অন্তর্ভুক্তিমূলক করার হয় যে এখানে বাজেটটা হওয়ার কথা ছিল বটম আপ বাজেট, মানে যেখানে তৃণমূলের কথা শুনে ডিস্ট্রিবিউশনটা হবে টপ ডাউন, কিন্তু আমরা দেখি যে দুটোই হচ্ছে টপ ডাউন। বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি এটা খুব আনস্পেসিফাইড, প্রায় আপনার 12,500 কোটি টাকার বিষয়, যেখানে করোনা, অতিমারি এবং বিভিন্ন প্রাকৃতিক সংকট মোকাবেলা করার জন্য একটি বরাদ্দ আছে। আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি। করোনার সময়ে স্বাস্থ্য খাতে দেয়া বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় হতাশ এই রাজনীতিবিদ। স্বাস্থ্য খাতের ব্যাপারটি কেন উপেক্ষিত রইল আমার বোধগম্যতার মধ্যে এখনো আসে না। যদিও 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, গত বছরে যেটা রাখা হয়েছিল তার 39% ব্যয় হয়ে অব্যয়িত রয়ে গেছে। দেশের উন্নয়নে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেন এই সাংসদ। প্রতিবন্ধীকে ভাতা দেওয়া, তারপরে আপনার বিধবাকে ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া, তারপর কর্মহীন মানুষকে ভাতা দেওয়া, এগুলি ক্ষুদ্র পরিসর হতে পারে, কারণ এটা আমাদের সামর্থ্য অনুযায়ী এই কথাটা চিন্তা করতে হবে। বয়স্ক ও বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষার কর্মসূচি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার কথা বললেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারের 2 শতাধিক বসত বাড়িতে আগুন দিয়েছে নিরাপত্তা বাহিনী, নিহত 2, বাসিন্দারা পালিয়ে জঙ্গলে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
বৈশ্বিক শান্তি সূচকে 1 বছরে 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবারও ভারত পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান 91তম। অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEPর 2021 সালের সূচকে বলা হয় এবার বাংলাদেশের স্কোর 2.068। গেল বছর বাংলাদেশের অবস্থান ছিল 97তম। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, শীর্ষে ভুটান। ভারত 135তম ও পাকিস্তানের অবস্থান 150-এর ঘরে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতে সহিংসতার আশঙ্কা সর্বনিম্ন। নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, সামরিকায়ন ও চলমান সংঘাতের মাত্রার উপর ভিত্তি করে এই IEP সূচক তৈরি হয়। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই থেকে শুরু বড় আকারে টিকা কার্যক্রম, নতুন ঘর পাচ্ছে আরও 1 লাখ পরিবার। করোনা একদিনে প্রাণ গেল 63 জনের, সংক্রমণ হার কিছু কমলেও শনাক্ত প্রায় 4000। এবং অভিজাত ক্লাবে মদ জুয়া নিয়ে সংসদে উত্তাপ, লাইসেন্স দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।